Hello everyone, I hope every one of you is having a great time. First of all today, let me tell you that I'm extremely sorry that I could not make any full-length videos in last 2 weeks. কিছু ফিজিক্যাল ইস্যুস ছিল, তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেস নিয়ে ডিসকাশন করব। মোটামুটি ক্লাস 8 থেকে শুরু করে 9, 10, 11, 12 এবং তারপর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মেইনস এক্সামটাতে কিন্তু এর থেকে কোয়েশ্চেন আমরা দেখতে পাই। তো তোমরা বুঝতেই পারছো এটার গুরুত্ব কতটা। তো এটা যখন নিয়ে আমরা ডিসকাশন করব তখন আমরা দেখব গ্রামারের কিছু অন্যান্য টপিকস, যেমন ক্লজেস, ফ্রেজেস, ফাইনাইট নন ফাইনাইট ভার্বস এবং কখনো কখনো পার্ট অফ স্পিচ কিন্তু আমাদের বারবার ডিসকাস করতে হচ্ছে। অর্থাৎ গ্রামারের এই টপিকসগুলোর সঙ্গে কিন্তু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ভীষণভাবে ইন্টার রিলেটেড, সম্পর্কিত। এগুলো না জানলে আমরা কিন্তু এই টপিকটা নিয়ে কিছুই বুঝতে পারবো না। তো তোমরা যারা চ্যানেলটাকে ফলো করছো তোমরা নিশ্চয়ই জানো যে এই সম্পর্কে কিছু ভিডিওস আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে। আমি ডেসক্রিপশন বক্স প্লাস আই কার্ডে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো, তাহলে তোমাদের এটা বুঝতে একটু সুবিধা হয়ে যাবে। কিন্তু তোমাদের প্রত্যেকের কথা চিন্তা করে আজকে আমার মনে হচ্ছে যে এই টপিকসগুলো নিয়ে যদি আমি একটু ডিসকাস করে দিই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের সঙ্গে সঙ্গে, তাহলে হয়তো একটা ভিডিওতেই তোমাদের অনেক কিছু কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা অনেক সংক্ষেপে ডিসকাস করবো, একটা সামারির মতো ডিটেলস ডিসকাস করলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, সেটা তোমাদের অনেক বোরিং লাগবে। ঠিক আছে, একটু একটু করে তোমরা যারা পড়েছো আগে বা একটু একটু জানো, ভুলে গেছো, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হয়ে যাবে তাহলে ব্যাপারটা। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। তাহলে ক্লজ কী জিনিস? ক্লজ আমরা প্রত্যেকেই জানি বাক্যাংশ, বাক্যের অংশ, মানে কতগুলো শব্দ, তাই লেখা রয়েছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ কী জিনিস? ফ্রেজ মানে শব্দগুচ্ছ, অর্থাৎ সেখানেও কয়েকটি শব্দ, এক্ষেত্রেও আ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এটা হচ্ছে সিমিলারিটি। কী ডিফারেন্স রয়েছে এর মধ্যে? দেখো এখানে আছে ইট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব ইউনিট। মানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের ইউনিট থাকবে। ইউনিট মানে কি? একসঙ্গে বসবে। মানে ক্লজের মধ্যে যে কয়েকটা শব্দ থাকবে তার মধ্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা থাকবে সাবজেক্ট, অবশ্যই থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইউনিট। এর মধ্যে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকবে না। অনেক সময় ফ্রেজে আমরা ভার্ব দেখতে পাবো, কিন্তু দেখবো সেখানে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকবে না একসঙ্গে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স রয়েছে, কখনো কখনো আমরা দেখবো ক্লজের মিনিংটা কমপ্লিট, আবার কখনো ইনকমপ্লিটও হতে পারে। কিন্তু ফ্রেজ কিন্তু কোনো সেন্টেন্সের মতো কমপ্লিট একটা থট কিন্তু এক্সপ্রেস করতে পারবে না, অর্থাৎ এ স্বয়ংসম্পূর্ণ নয়। এর একটা মানে আছে অবশ্যই, কিন্তু একটা সেন্টেন্স বা একটা বাক্য যেমন কমপ্লিট একটা মানে আমাদেরকে শো করে, তেমনটা কিন্তু এ করতে পারবে না। এ কখনো কখনো ক্লজের একটা অংশ হিসাবেই রয়ে যাবে বা সেন্টেন্সের একটা অংশ হিসাবে থাকবে। ঠিক আছে, তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব ক্লজের একটা সবথেকে ইম্পর্টেন্ট অংশ, চলো আমরা দেখে নিই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। দেখো ফাইনাইট ভার্ব আমরা কাকে বলি? প্রথম কথা সেটা হচ্ছে লেখা আছে উই ক্যান চেঞ্জ ইট। আমরা এটাকে পাল্টাতে পারি বা চেঞ্জ করতে পারি অ্যাকর্ডিং টু কোনো কিছু একটা অনুসারে। কী অনুসারে চেঞ্জ করতে পারি? সাবজেক্টস, নাম্বার অর পার্সন। সাবজেক্টের নাম্বার অনুযায়ী অথবা পার্সন অনুযায়ী, মানে সিঙ্গুলার নাম্বার বা প্লোরাল নাম্বার বা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা অনুযায়ী কিন্তু এই ভার্বটাকে চেঞ্জ করা যেতে পারে। আচ্ছা, কখনো কখনো আমরা দেখব যে ভার্বের টেন্স অনুযায়ীও একে চেঞ্জ করা যায়। চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝে নিই। প্রথম একটা সেন্টেন্স রয়েছে আই লাইক সিঙ্গিং, আমি গান করতে পছন্দ করি। নেক্সট সেন্টেন্সে একটু চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে পার্সনটা চেঞ্জ হয়ে গেছে, নাম্বারটা একই আছে, অর্থাৎ ফার্স্ট পার্সনটাকে থার্ড পার্সন করা হয়েছে, সিঙ্গুলার নাম্বারই আছে। দেখো এখানে হি কিন্তু লাইকস হয়ে যাচ্ছে, অর্থাৎ ভার্বটা চেঞ্জ হয়ে গেল একটু পার্সন চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। আবার যদি আমি টেন্স চেঞ্জ করে দিই, ইউ লাইকড সিঙ্গিং, মানে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে লাইক ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই আমরা কি বলেছি যে সাবজেক্টের নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী বা সেন্টেন্সের টেন্স অনুযায়ী যদি কোনো ভার্ব চেঞ্জ হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। এবার আমরা নন ফাইনাইট ভার্বটা দেখি। দেখো লেখা আছে ক্যান নট বি চেঞ্জড, অর্থাৎ কোনোভাবেই একে আমরা চেঞ্জ করতে পারবো না। নন ফাইনাইট ভার্ব 3 রকম, ইনফিনিটিভস, জেরান্ড, পার্টিসিপল। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নিই ইনফিনিটিভ কী জিনিস। দেখো সেন্টেন্সের মধ্যে কীভাবে ইনফিনিটিভ চিনবো আমরা, একটা ব্র্যাকেটে লেখা আছে 2 + V1। V1 বলতে ভার্বের প্রথম রূপটা, ফার্স্ট ফর্মটা।
একটা এক্সাম্পল দেখে নিই আমরা। আই লাইক টু প্লে দ্য গিটার। দেখো লাইক রয়েছে, লাইকটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব, কারণ হি আসলে এ কিন্তু চেঞ্জ হয়ে যেত, হি লাইকস হয়ে যেত। আচ্ছা, টু প্লে, দেখো যে কথাটা এখানে ব্র্যাকেটে আছে সেটা কিন্তু সেই ফর্মটা আমরা এখানে পাচ্ছি, টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এটা কিন্তু একটা ইনফিনিটিভের উদাহরণ। যদি একটু সেন্টেন্সটা চেঞ্জ করে দেখো তো একে চেঞ্জ করা যায় কিনা। যদি আমি বলি হি লাইকস টু প্লে, তখনও টু প্লে থাকবে। আই লাইকড টু প্লে দ্য গিটার, সেক্ষেত্রেও এটা থাকবে। তাহলে এই ভার্বটা কিন্তু কোনো অবস্থাতেই চেঞ্জ করা যায় না, তাই একে আমরা ইনফিনিটিভ বলবো, এবং এই টু প্লাস V1। আচ্ছা, একটা পয়েন্ট তোমরা এখানে নোট করে নিতে পারো, সেটা হচ্ছে দেখো গিটার, গিটার তো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে কিন্তু আমরা দা বসাই। ঠিক আছে, আমি বলতেই পারি আই ক্যান প্লে দ্য গিটার, আই ক্যান প্লে দ্য হারমোনিয়াম, আই ক্যান প্লে দ্য ভায়োলিন, আই ক্যান প্লে দ্য পিয়ানো। যে কোনো রকম বাদ্যযন্ত্রের আগে আমরা ইংলিশে দা বসাই, এটা কিন্তু একটা আর্টিকেলের রুল। নেক্সট ক্লাসিফিকেশনটা হচ্ছে জেরান্ড। জেরান্ডকে আমরা কিভাবে চিনব? সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ থাকবে, যে একটা নাউনের কাজ করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাউনের কাজ করে। দেখে নাও তোমরা, আই লাইক সিঙ্গিং, আমি গান করতে পছন্দ করি। তোমরা বুঝতেই পারছো লাইকটা একটা ফাইনাইট ভার্ব, কারণ লাইককে যদি আমি হি আনতাম লাইকস চেঞ্জ হয়ে যেত, লাইকস হয়ে যেত, তাই তো। সিঙ্গিং কিন্তু সিঙ্গিংই থাকে, চেঞ্জ হয় না, অর্থাৎ একটা নন ফাইনাইট ভার্ব। কিসের মতো কাজ করছে আমরা দেখে নিই। একটা পয়েন্ট এখানে নোট করার আছে, সেটা হচ্ছে তোমরা মনে রাখবে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট, ঠিক আছে, ভার্বের যে সাবজেক্ট হয় এবং অবজেক্ট হয়, দুটোই কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন হয়। ঠিক আছে, লাইক একটু প্রশ্ন করো তো, কী দিয়ে, কী পছন্দ করি, কী লাইক করি? সিঙ্গিং লাইক করি। তাহলে কী দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলি। তাহলে এ কিন্তু একটা অবজেক্ট। আর আমরা এক্ষুনি কি জানলাম, যে অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। তাহলে সিঙ্গিং তো প্রোনাউন কখনোই নয়, তাহলে এটা কিন্তু একটা নাউনের কাজ করছে। তাই এটাকে আমরা বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে একটা নাউনের মতো কাজ করে। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, রানিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। রানিং একটা দারুণ এক্সারসাইজ, তাই তো। তাহলে দেখো, আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে, আর আমি এক্ষুনি কি বললাম, সাবজেক্ট এবং ভার্ব কিন্তু নাউন বা প্রোনাউন হয়। তাহলে দেখো, একটা ভার্ব রয়েছে রান, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, করে একটা সাবজেক্টের কাজ করছে, অর্থাৎ এই কিন্তু এখানে একটা নাউনের মতো কাজ করছে। প্রোনাউন তো নিশ্চয়ই নয়, তাহলে নাউনের কাজ করছে। তাহলে আমরা দুটো এক্সাম্পল দেখলাম, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউনের মতো কাজ করছে, একটা অবজেক্ট একটা সাবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এর পরের ক্লাসিফিকেশনটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন রকম, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কী জিনিস? দেখো, এক্ষেত্রেও ভার্বের সঙ্গে একটা আইএনজি বসছে, অর্থাৎ খানিকটা জেরান্ডের মতো। পার্থক্য কোথায় আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। আই স আ রানিং হর্স, আমি একটা ছুটন্ত ঘোড়াকে দেখলাম। ঠিক আছে, তাহলে ঘোড়াটা অবশ্যই একটা নাউন। ঘোড়াটা কেমন, কি অবস্থায় আছে? ছুটন্ত। তাহলে ঘোড়ার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি এই রানিং শব্দটা থেকে। ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, দেখো রানিং। তাহলে এই রানিংটা দেখো তো, কোনো ভার্ব কি অ্যাকচুয়ালি, না অন্য কিছু? ঘোড়াটার অবস্থা কেমন? রানিং। আর নাউন সম্পর্কে যে শব্দ আমাদের কিছু ইনফরমেশন দেয় বা তথ্য আমাদেরকে বলে, তাকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, তাহলে রানিং কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, বুঝতে পারলে? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু একটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। আবার আরেকটা সেন্টেন্স রয়েছে, আই অ্যাম ওয়াকিং। এটা সিম্পল একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, অর্থাৎ এটা একটা মেইন ভার্ব। তো এখানেও এটাও কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি যে পার্টিসিপল মানে সবসময় অ্যাডজেক্টিভ হবে। এটা কিন্তু ঠিক নয়। অনেক সময় পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, যেমন রানিং করছিল। আবার পার্টিসিপল কিন্তু একটা টেন্সের মতো জাস্ট একটা ভার্ব হিসাবে ইউজ হতে পারে। ঠিক আছে। নেক্সট, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার আমরা লক্ষ্য করব। দেখো এক্সাম্পল, আই শাল হ্যাভ বয়েলড ওয়াটার। আমি ফোটানো জল খাবো বা গরম জল খাবো। ঠিক আছে, শালটা অবশ্যই ফাইনাইট ভার্ব, একে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু হি করলে উইল হয়ে যেত, ইউ করলেও উইল হয়ে যেত। আচ্ছা, ওয়াটারটা অবশ্যই একটা নাউন। কেমন জল খাবো? ফোটানো, বয়েলড। তো দেখো, পাস্ট পার্টিসিপল আমরা দেখেছি ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা বয়েল, বয়েলড, বয়েলড। থার্ড ফর্মটা ইউজ করে ওয়াটারের সম্পর্কে একটা অবস্থা আমরা জানতে পারছি। জলটা কেমন অবস্থায় আমি খেতে চাইছি? ফোটানো অবস্থায়। তাহলে এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ, যে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এখানে। ঠিক আছে।
আরেকটা এক্সাম্পল রয়েছে শি হ্যাজ ডান ইট। এটা একটা প্লেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, যেখানে ডু ডিড ডান ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। এও কিন্তু একটা পাস্ট পার্টিসিপেলেরই উদাহরণ। তাহলে এক্ষেত্রেও আমরা দেখলাম একটা অ্যাডজেক্টিভ, একটা পাস্ট পার্টিসিপল, জাস্ট প্লেন একটা ভার্বের মতো কাজ করলো। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপলটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার। এক্ষেত্রে আমি তোমাদের একটু বলে দিই যে একটা কাজ শেষ হওয়ার পর আমরা যদি আরেকটা কাজ করি তখন সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। ঠিক আছে, কীভাবে সেন্টেন্সে চিনব? থাকে কি এর মধ্যে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং কথাটা ফার্স্টে নিয়ে এসেছি, দেখো একটা ভার্ব ইউজ করেছি আমরা ফিনিশড, ফিনিশের থার্ড ফর্ম ফিনিশ, ফিনিশড, ফিনিশড। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, নিজের কাজ শেষ করে হি ওয়েন্ট টু প্লে, সে খেলতে গেল। অর্থাৎ একটা কাজ শেষ করার পরে আরেকটা কাজ করতে গেল। তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে একটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। তাহলে এই গেল ফাইনাইট নন ফাইনাইট নিয়ে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা ক্লজটা একটু সংক্ষেপে দেখে নিই এবং তার সঙ্গে সঙ্গে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটাও কিন্তু আমরা চিনতে শিখব। ঠিক আছে, চলো। তাহলে আমরা অলরেডি ক্লজ এবং ফ্রেজের মধ্যে কী কী সিমিলারিটিস রয়েছে, কী কী ডিফারেন্সেস রয়েছে সেটা দেখেছি। এবার আমরা ক্লজের টাইপস নিয়ে জানবো। ক্লজ কিন্তু তিন ধরনের, দেখো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা দেখি। প্রিন্সিপাল ক্লজের আরও দুটো নাম রয়েছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট কথাটা শুনে আমাদের কী মনে হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ক্লজ মানে বাক্যাংশ, অর্থাৎ স্বাধীন বাক্যাংশ, মানে বাক্যের এমন একটা অংশ যে কারোর উপর নির্ভরশীল নয়, যে একা একা সম্পূর্ণ, যে স্বাধীন, যার একটা নিজস্ব মানে আছে। দুটো বৈশিষ্ট্য দেখে নাও। ইট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট, এ কিন্তু একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, কারো সাহায্যের দরকার হয় না। অথবা বলা যেতে পারে ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং, এর একটা সম্পূর্ণ মানে আছে। ঠিক আছে, দু একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিই। আই সি, আমি দেখি। দেখো তো, আইটা একটা সাবজেক্ট, সিটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজ হতে গেলে কী কী দরকার আমার? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, যেটা আমি এখানে পাচ্ছি। তারপরে দেখো হি নোজ, সে জানে। তাহলে এই যে সেন্টেন্সগুলো দেখছো, যাদের মধ্যে একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, তাদেরকে আমরা একটা করে প্রিন্সিপাল ক্লজ কিন্তু বলতে পারি। যেমন আমি যাই, তারা আসে, আমি খাই, আমি যাব। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা করে সিম্পল সেন্টেন্স, কারণ এর মধ্যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব রয়েছে এবং এ মিনিংটা কিন্তু কমপ্লিট করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সগুলো একটু দেখে নাও। আই স আ রানিং হর্স, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। দ্য আর্থ ইজ রাউন্ড, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। আই শ্যাল হ্যাভ বয়েলড ওয়াটার। এগুলো প্রত্যেকটা কিন্তু সিম্পল সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের উদাহরণ। এবার আমরা সিম্পল সেন্টেন্সটা দেখে নিই। দেখো লেখা আছে ইট কন্টেইনস অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। এর মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক যেটা আমরা এই সেন্টেন্সগুলোতে দেখছিলাম, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। অথবা কি বলা হয়েছে? ইট কনসিস্টস অফ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কনসিস্ট অফ মানে গঠিত হওয়া, এই গঠিত হয় শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে। বুঝতে পারছো তোমরা এবার? তাহলে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে রয়েছে, প্রত্যেকটা একটা করে স্বাধীন বাক্যাংশ। তাহলে এরা সবগুলোই প্রিন্সিপাল ক্লজ, প্রত্যেকটাই একটা করে সিম্পল সেন্টেন্সের কিন্তু উদাহরণ। ঠিক আছে, তোমাদের কাছে আশা করি ক্লিয়ার ব্যাপারটা। মানে প্রিন্সিপাল সেন্টেন্স যদি একটা থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এবার তোমরা দেখো দুটো এক্সট্রা সেন্টেন্সেস রয়েছে। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে, নিজের হোমওয়ার্ক শেষ করে সে খেলতে গেল। এই সেন্টেন্সের মধ্যে ক্লজটা আমরা দেখি কোথায় কী ক্লজ রয়েছে। ক্লজ চিনতে গেলে আমাদের কী করতে হবে? ফার্স্টে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিন্তু খুঁজে বের করতে হবে। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, এই পাঠের মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই। প্রথম আমরা সাবজেক্ট পাচ্ছি হি, সে। ওয়েন্টটা অবশ্যই যাওয়া, ওয়েন্টটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্টের ফাইনাইট ভার্ব কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, হি ওয়েন্ট টু প্লে। তাহলে এই পার্টটা কিন্তু আলাদা একটা ক্লজ সম্পূর্ণ। তাহলে তোমাদের প্রশ্ন আসবে মনে স্বাভাবিকভাবেই যে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্কটা তাহলে কি? দেখে নাও একটু। হ্যাভিং ফিনিশড এই এক্সাম্পলটা আমরা কোথায় দেখছিলাম? পারফেক্ট পার্টিসিপলের উদাহরণে। তাহলে হ্যাভিং ফিনিশডটা কিন্তু একটা নন ফাইনাইট ভার্ব। হিজ হোমওয়ার্ক এর মধ্যেও কিন্তু কোনো সাবজেক্ট নেই। তাহলে এই যে পুরো পার্টটা পাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি? তাহলে তোমরা একটু যদি ফ্রেজটা লক্ষ্য করো, আ গ্রুপ অফ ওয়ার্ডস, দেখো এখানে কতগুলো শব্দ রয়েছে। ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ইউনিট, এর মধ্যে সাবজেক্ট আর ভার্ব ইউনিট কোথাও কিন্তু নেই। আচ্ছা, কান্ট এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স, এ কি নিজের মনের ভাব সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারে? দেখো তো, হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, নিজের কাজ শেষ করে, এইটুকু যদি একটা সেন্টেন্স বলি আমি,
তাহলে তার কিন্তু কমপ্লিট মানে হয় না। তাহলে এ কিন্তু একটা ফ্রেজ, এ কোনো ক্লজ নয়। ঠিক এখানে আমরা পাচ্ছিলাম যে সিম্পল সেন্টেন্সের মধ্যে কী হবে, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দেখো একটা মাত্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, আর কোনো ক্লজই নেই এর মধ্যে। এটা কিন্তু একটা ফ্রেজ, কোনো ক্লজ নয়। তাহলে এটাও কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। সুতরাং লম্বা সেন্টেন্স দেখলেই তোমরা কিন্তু মনে করবে না সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড। লম্বা সেন্টেন্সও সিম্পল সেন্টেন্স হতে পারে যদি সেটা জেরান্ড পার্টিসিপল বা ইনফিনিটিভ যোগ করে লেখা হয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখে নিই আমরা। সিইং দ্য টাইগার আই ক্লাইম্বড আপ দ্য ট্রি। বাঘটাকে দেখে আমি গাছে উঠলাম। এক্ষেত্রেও সে একই ব্যাপার। সিইং দ্য টাইগারের মধ্যে কিন্তু কোনো রকম সাবজেক্ট এবং ভার্ব নেই, ফাইনাইট ভার্বের কথা বলছি আমি। দেখো সিইং দ্য টাইগার, কিন্তু আই সাবজেক্ট, ক্লাইম্বড ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশটা কিন্তু একটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এর সঙ্গে যেহেতু আর কোনো পার্ট নেই, এটা একটা ফ্রেজ সিইং দ্য টাইগার, আগেটার মতোই। তাহলে এও কিন্তু একটা সিম্পল সেন্টেন্সেরই উদাহরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি চাও তোমরা একটা করে স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজটা এক এক করে দেখব। চলো, সাবঅর্ডিনেট ক্লজে যাওয়ার আগে আমরা একটু কোঅর্ডিনেট ক্লজটা বুঝে নেব, তাহলে কয়েকটা ব্যাপার একটু আমাদের সুবিধা হবে। ঠিক আছে, কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেশন কথাটা আমরা শুনেছি। কোঅর্ডিনেট করা মানে কোনো কিছুর সঙ্গে সংযোগ স্থাপন করা। কার সঙ্গে কার সংযোগ স্থাপন? একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, প্রিন্সিপাল ক্লজ আমরা একটু আগে জানলাম, একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজ বা অন্য একটা সাবঅর্ডিনেট ক্লজের সংযোগ স্থাপন। ঠিক আছে, দেখো লেখা আছে একটা প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে একটা প্লাস সাইন দিয়ে অন্য একটা প্রিন্সিপাল ক্লজ বা অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজের সংযোজনকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। এবার কোঅর্ডিনেটটা কী দিয়ে করা হবে? দেখো কতগুলো কনজাংশন রয়েছে। কনজাংশনগুলো মনে রাখার একটা ছোট্ট ফর্মুলা রয়েছে, এটা তোমরা অনেকেই হয়তো জানো, তারপরেও আমি একটু বলে দিই। দেখো ফার্স্টে আছে এফ। দেখো একটা ফ্যান বয়েজ। ঠিক আছে, ফ্যান বয়েজ কয়েকটা কনজাংশনের প্রথম অক্ষর এগুলো। এ ফর, প্রথমটা হচ্ছে ফর, তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে নর, তারপর বাট, অর, ইয়েট, সো। দেখো এই 7টা যে কনজাংশন রয়েছে এগুলোকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনও বলতে পারি, কারণ কোঅর্ডিনেট ক্লজকে এ দুটো প্রিন্সিপাল ক্লজকে রাদার সংযোগ স্থাপন করে। ঠিক আছে, এবার আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস। কম্পাউন্ড সেন্টেন্স আর কিছুই নয়, এরকমই একটা ব্যাপার। দেখো একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজের একটা সমন্বয় সাধন বা যোগ স্থাপন। কী দিয়ে? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে, যেগুলো আমরা এক্ষুনি জানলাম এই 7টা। এর সঙ্গে না দেয়ার ফোরটাও রয়েছে, তোমরা একটু লিখে নিতে পারো চাইলে। এখানে আমি লিখে দিচ্ছি ছোটো করে, THEREFORE, সেই জন্যে বা তাই, দেয়ার ফোর। দেয়ার ফোরটাও কিন্তু তোমরা মনে রাখবে একটা, এটাও একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। অনেক সময় কম্পাউন্ড সেন্টেন্স দেয়ার ফোর যোগ করেও আমরা করতে পারি। তাহলে দেখো কোঅর্ডিনেট ক্লজের সঙ্গে কম্পাউন্ড সেন্টেন্সের পার্থক্য কী? এখানে আমরা দেখছিলাম কি জাস্ট দুটো ক্লজ, সেটা প্রিন্সিপালের সঙ্গে একটা প্রিন্সিপালও হতে পারে, একটা প্রিন্সিপালের সঙ্গে সাবঅর্ডিনেটও হতে পারে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপালের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজকেই শুধু যোগ করতে পারবো আমরা, তাহলেই সে হবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আমরা বুঝে নিই। দেখো আই ক্যান সিং অ্যান্ড শি ক্যান ডান্স। আমি গান করি এবং সে নাচ করে। তাহলে আই ক্যান সিংটা একটা প্রিন্সিপাল ক্লজ, এর একটা সম্পূর্ণ মানে আছে, একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব পাচ্ছি আমরা এখানে। আবার দেখো শি ক্যান ডান্স, এটাও কিন্তু একটা সম্পূর্ণ সেন্টেন্স, এও একটা সিম্পল সেন্টেন্স বা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা শর্তটা ফুলফিল করলাম, একটা প্রিন্সিপালের সঙ্গে অন্য একটা প্রিন্সিপালকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কিন্তু যোগ করলাম। ঠিক আছে, প্রথমটা হলো। সেকেন্ডটা দেখো, হি ইজ সিক বাট হি ইজ গোয়িং টু স্কুল। দেখো সে অসুস্থ কিন্তু সে স্কুলে যাচ্ছে। দুটো কিন্তু বিপরীতধর্মী মন্তব্য, তাই না? প্রথমটা হচ্ছে হি ইজ সিক, এটা একটি সম্পূর্ণ বাক্য, সে অসুস্থ। আবার পরের সেন্টেন্সে আমরা বলছি হি ইজ গোয়িং টু স্কুল, এটাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ এখানে পাচ্ছি আমরা, যে দুটো বিপরীতধর্মী। সাধারণত স্কুলে আমরা অসুস্থ হলে যাই না, তাই তো? কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা যাচ্ছি স্কুলে, তাই বাট দিয়ে যোগ করা হয়েছে। বাট মানে কিন্তু, বিপরীতধর্মী দুটো আইডিয়াকে একসঙ্গে কোঅর্ডিনেট করতে আমরা বাট নিয়ে এসেছি।
আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা দেখি। আই অ্যাম ড্রাইভিং দ্য কার অ্যান্ড হি ইজ পুয়ার। আমি গাড়ি চালাচ্ছি এবং সে গরিব। দেখো তো, এখানে আমরা অ্যান্ড দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু যোগ করছি। আই এম ড্রাইভিং দ্য কার, এর একটা সম্পূর্ণ মানে আছে। আবার হি ইজ পুয়ার, সে গরিব, এটারও একটা সম্পূর্ণ মানে আছে। ঠিক বললাম? কমপ্লিটলি ভুল। ঠিক আছে, আমরা কিন্তু মুখস্থ করবো না, আমরা একটু বুঝে নেব ব্যাপারটা। আমরা কি বললাম? দুটো সেন্টেন্সের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, একটা সংযোগ থাকতে হবে, কোনো একটা সম্পর্ক থাকবে দুটোর মধ্যে। দুটো সেন্টেন্স একটু পড়ে দেখো। আমি গাড়ি চালাচ্ছি আর সে গরিব, দুটো সেন্টেন্সের মধ্যে কী সম্পর্ক রয়েছে? কোনো সম্পর্ক কিন্তু নেই। তাই এটা কিন্তু একটা ভুল সেন্টেন্স, এটাকে আমরা যোগ করতেই পারবো না অ্যান্ড দিয়ে, বা এটা কোনো সেন্টেন্সই হয়নি অ্যাকচুয়ালি। যদিও দুটো সিম্পল সেন্টেন্সকেই আমরা যোগ করেছি বা দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা যোগ করেছি, তা সত্ত্বেও এটা কিন্তু একটা কমপ্লিটলি রং সেন্টেন্স। এরকম সেন্টেন্স আমরা বলি না ইউজুয়ালি। লাস্ট এক্সাম্পল, হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড। সে সৎ এবং দয়ালু। দেখো, এক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে দুটো প্রপার্টিকে যোগ করছি, দুটো কোয়ালিটি একটা মানুষের, অনেস্ট এবং কাইন্ড। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আবার আমরা ভুল করলাম, কারণ এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স নয়। কেন? কারণ কম্পাউন্ড সেন্টেন্সের শর্তে লেখা আছে একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজের যোগ করতে হবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কিন্তু এক্ষেত্রে দেখো তো কি, কার সঙ্গে আমরা কাকে যোগ করেছি? হি ইজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তাই না? হিটা সাবজেক্ট, ইজটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা সম্পূর্ণ বাক্য। কিন্তু অ্যান্ড দিয়ে আমরা কাকে যোগ করলাম? কোনো প্রিন্সিপাল ক্লজকে কিন্তু আমরা যোগ করিনি, জাস্ট একটা শব্দকে যোগ করেছি, কাইন্ড। কাইন্ড একটা অ্যাডজেক্টিভ। তাহলে একটা শব্দের সঙ্গে একটা ক্লজকে যোগ করছি, এটাকে কিন্তু আমরা মোটেও কম্পাউন্ড সেন্টেন্স বলবো না। এটাকে যদি এখানে একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যদি আমি লিখতাম অ্যান্ড হি ইজ কাইন্ড, তাহলে সেটা একটা কমপ্লিট প্রিন্সিপাল ক্লজ হতো, এবং তখন কিন্তু আমরা বলতাম সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এখানে তাহলে এটা কী হয়েছে? এটা হয়েছে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। কারণ যখন সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা দেখছিলাম, তখন কিন্তু লেখা ছিল, তোমরা মনে করো একটু কিছুক্ষণ আগেই, সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ থাকবে, তাই তো? তাহলে দেখো, এই যে পুরো সেন্টেন্সটা আমি লিখেছি, এখানে কিন্তু একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ রয়েছে, দুটো নেই মোটেও। ঠিক আছে? এবং অ্যান্ড দিয়ে আমরা কাকে যোগ করছি? একটা শব্দকে, জাস্ট একটা শব্দকে, কোনো ক্লজকে নয়। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে মানে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। আমরা কিন্তু একটু আগেই শিখলাম, বুঝতে পারলে? তাহলে এই দুটো এক্সাম্পল একটু মনে রাখবে। একটা হচ্ছে যে কোনো একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজ যাকে আমরা যোগ করব, কোনো একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, কোনো একটা সম্পর্ক থাকতে হবে। আর এক্ষেত্রে কি করেছি আমরা? যে অ্যান্ড দিয়ে তো যোগ করেছি, আমরা অন্ধের মতো মুখস্থ করবো না। এখানে আমরা এই যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো বসিয়েছি, ঠিক আছে, তার মধ্যে একটা দিয়ে কিন্তু যোগ করেছি। কিন্তু অ্যান্ড, বাট, অর, ফর, নর, অর, ইয়েট, সো, দেয়ারফর এগুলো দিয়ে যোগ করলেই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না, কারণ সেখানে আমরা শর্তটা মেনটেন করব, একটা প্রিন্সিপালের সঙ্গে অন্য একটা প্রিন্সিপাল ক্লজের এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে সংযোগ ঘটাতে হবে, তাহলেই সেটা হবে একটা কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজটা দেখি। আমাদের লাস্ট ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমরা একটু দেখে নিই কাকে বলে। হোয়েন আ ক্লজ ডিপেন্ডস অন আ প্রিন্সিপাল ক্লজ, যখন একটা ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করবে। টু এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স, নিজের সম্পূর্ণ মনের ভাবটাকে প্রকাশ করতে বা নিজের কমপ্লিট মানেটাকে আমাদের সামনে প্রকাশ করতে। ঠিক আছে, একটা ক্লজ যখন প্রিন্সিপাল ক্লজের উপর নিজের মানেটা প্রকাশ করার জন্য নির্ভর করে, তখন তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। সাবঅর্ডিনেট ক্লজকে যেহেতু অন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু অন্য একটা ক্লজের উপর ডিপেন্ড করে, তাই আমরা অনেক সময় একে ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই। দেখো, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি। দেখো তো এর মধ্যে কটা ক্লজ রয়েছে? যদিও সে ধনী, এই একটা ক্লজ আমরা পাচ্ছি, আর হি ইজ আনহ্যাপি একটা ক্লজ আমরা পাচ্ছি। মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। যদিও সে ধনী, তোমাদের মনে হচ্ছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট অংশ সেন্টেন্সের? যদিও সে ধনী, আমাদের মধ্যে প্রশ্ন আসছে কিছু, মানে তাতে কি হয়েছে এরকম একটা প্রশ্ন আসে, তাই তো?
তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স নয় মোটেও। তাহলে এ কিন্তু দেখি কার উপর ডিপেন্ড করে। হি ইজ আনহ্যাপি, এই যে অংশটা আমরা দেখছি হি ইজ আনহ্যাপি, দেখো এর মধ্যে একটা সাবজেক্ট পাচ্ছি আমরা, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আনহ্যাপি পাচ্ছি আমরা, সে অসুখী। এটা কিন্তু একটা কমপ্লিট মিনিং রয়েছে এর। আর তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশটা সেন্টেন্সের কমপ্লিট করার জন্য নিজের মানেটাকে এর উপর ডিপেন্ড করছে। তাই এই পুরো অংশটাকে আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, দো হি ইজ রিচ, এই অংশটাকে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখে নিই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু তিনটে ভাগ রয়েছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ আমরা কাকে বলবো? যখন একটা ক্লজ অর্থাৎ একটা সাবজেক্ট এবং ভার্ব সমন্বিত ডিপেন্ডেন্ট অংশ, একটু কঠিন হয়ে গেল, যখন একটা সাবজেক্ট থাকবে একটা ক্লজের মধ্যে এবং একটা ভার্ব থাকবে যে একটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করবে এমন একটা অংশ যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে আমরা নাউন ক্লজ বলবো। কিভাবে আমরা চিনতে পারবো নাউন ক্লজ? দেখো কতগুলো বাইন্ডার বা লিঙ্কার দিয়ে একটা নাউন ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হয়। সেগুলো কি কি? WH ওয়ার্ডস এবং দ্যাট। তাহলে WH ওয়ার্ডস এবং দ্যাট দিয়ে একটা নাউন ক্লজ কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত থাকে। এবার আমরা একটু দেখে নিই, ইন এ সেন্টেন্স আ নাউন ক্লজ অ্যাক্টস অ্যাজ, একটা সেন্টেন্সের মধ্যে নাউন ক্লজ কী কীভাবে কাজ করতে পারে। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসবে, সাবজেক্ট ঠিক যেখানে বসে। অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি একটা ক্লজকে আমরা উত্তর হিসাবে পাই তখন তাকে আমরা বলবো নাউন ক্লজ। আবার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কমপ্লিমেন্ট কী জিনিস? একটা আইডিয়াকে বা একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজকে কমপ্লিট করার জন্য যে অংশ ইউজ করা হয় তাকে আমরা নাউন ক্লজ বলি। আর একটা অ্যাপোজিশন, এটা ও হবে, ওটা লাল কালিতে দেওয়া আছে। অ্যাপোজিশন কী জিনিস? একটা ফ্যাক্ট যখন কোনো একটা নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে অ্যাপোজিশন বলে। এই লাস্ট দুটো কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে আমি নাউন ক্লজের লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা কিন্তু দেখে নিও। ওটা একটু ডিটেইলড আলোচনা, একটা 20-25 মিনিটের একটা ভিডিও আছে, তোমরা একটু দেখলে ওটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে নাউন ক্লজকে আমরা চিনতে পারবো। তাহলে কি? WH ওয়ার্ড এবং দ্যাট, এবং এই জায়গায় কাজ করবে নাউন ক্লজ একটা সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, ব্যাস। এবার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দেখি। দেখো কতগুলো রিলেটিভ প্রোনাউন দিয়ে এবং রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে এ একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত থাকবে। সেগুলো কি কি? রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হুইচ, হুম, হুজ এবং দ্যাট। আর রিলেটিভ অ্যাডভার্ব কি কি? হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, অ্যাজ, হোয়েন্স। তাহলে WH ওয়ার্ডস পাচ্ছি আমরা এবং দ্যাট পাচ্ছি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এক্ষেত্রেও নাউন ক্লজের ক্ষেত্রেও কিন্তু আমরা WH ওয়ার্ডস এবং দ্যাট পেয়েছিলাম, এক্ষেত্রেও আবার WH ওয়ার্ডস এবং দ্যাট পাচ্ছি। তাহলে ডিফারেন্স কি দুটোর মধ্যে? ডিফারেন্স হচ্ছে একটাই জায়গায়, যে এর কাজ হবে একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, এবং এর পজিশনটা কেমন হবে সেন্টেন্সে? দেখো লেখা আছে অলওয়েজ প্লেসড আফটার আ নাউন অর প্রোনাউন। সবসময় এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে যে ক্লজটা শুরু হবে সে একটা নাউন বা প্রোনাউনের পরে বসবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যেত, এখানে জায়গা নেই, আমি একটু পরে এক্সাম্পল দিচ্ছি একটা। সেটা হচ্ছে ধরো আমি বললাম যে আই লস্ট দ্য পেন হুইচ ইউ গেভ মি। তাহলে হুইচ থেকে শুরু করে ইউ গেভ মি এই পার্টটা, দেখো হুইচটা একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ ইউ গেভ মি যেটা তুমি আমাকে দিয়েছিলে এই পার্টটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এই কার উপর ডিপেন্ড করছে? আই লস্ট দ্য পেন। তাহলে হুইচের আগে কি আছে দেখো তো? দ্য পেন। দ্য পেনটা একটা নাউন, তাহলে তাই আমরা বলছি অলওয়েজ প্লেসড আফটার আ নাউন অর প্রোনাউন। দেখো পেনের পরে কিন্তু হুইচ ইউ গেভ মি পার্টটা বসেছে। ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। আশা করি তোমাদের কাছে একটু পরিষ্কার। অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে? একই রকমভাবে যে ক্লজ সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করবে তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। সেগুলো কি কি দিয়ে যুক্ত করা হয় সেন্টেন্সের মধ্যে? দেখো কতগুলো বাইন্ডার লেখা রয়েছে এখানে। অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, ইফ, ইভেন, টিল, আনটিল, আনলেস, সো দ্যাট, হোয়েন, হোয়াইল, হোয়ার, আফটার, বিফোর। এই শব্দগুলো দিয়ে যখন ক্লজ শুরু হবে
এবং সে কোনো প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত থাকবে, তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এবার এর মধ্যেও কিন্তু WH ওয়ার্ড কয়েকটা রয়েছে, দেখছো, হোয়েন, হোয়াইল, হোয়ার, আফটার। তাহলে এগুলো আমরা কী করে বুঝবো যে অ্যাডভার্বিয়াল না অ্যাডজেক্টিভ না নাউন? এইভাবেই আমরা বুঝতে পারবো। দেখো, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে, ভার্বটাকে। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ফ্রিকোয়েন্টলি। হাউ মানে কি, কত বা কীভাবে। হোয়ার মানে কোথায়। হোয়েন মানে কখন। হোয়াই মানে কেন। হাউ ফ্রিকোয়েন্টলি মানে কি, কতবার, কত ফ্রিকোয়েন্টলি, কত ঘন ঘন কোনো কাজ করা হয়। এগুলো দিয়ে প্রশ্ন করলেই যে উত্তর আমরা পাবো সেটাকে আমরা কিন্তু বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, এবং তার সঙ্গে এই যে বাইন্ডারগুলো আছে বা লিঙ্কারগুলো আছে এগুলো তো যুক্ত থাকবেই। তাহলে এবার আমরা দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে জটিল বাক্য। দেখো, একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যোগ হবে কি, একটা বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে এক্ষুনি আমরা জানলাম। তাহলে এর কোনো একটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হবে, এবং কি দিয়ে যুক্ত হবে, কতগুলো লিঙ্কার বা বাইন্ডার দিয়ে। লিঙ্কার বা বাইন্ডার কোনগুলোকে বলা হয়, দেখো, এই যে লাল লেটারে, লাল কালিতে লেখা যে শব্দগুলো রয়েছে তাকে আমরা বলবো বাইন্ডার বা লিঙ্কার। ঠিক আছে, তাহলে মনে রাখবে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এই লাল কালিতে লেখা যে শব্দগুলো এগুলো বাইন্ডার, এগুলো দিয়ে একটা বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যুক্ত থাকবে, তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ক্লিয়ার তোমাদের কাছে? তাহলে সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা কোনো রকম এরকম লিঙ্কার পাইনি। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি পেয়েছিলাম, কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এখানে আমরা পাচ্ছি কতগুলো লিঙ্কার বা বাইন্ডার, যেগুলো হচ্ছে এই শব্দগুলো। এটা হলে তখন কমপ্লেক্স সেন্টেন্স হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। দু একটা এক্সাম্পল আমরা দিয়ে একটু দেখে নিতে পারি। এই সাইডে একটু জায়গা রয়েছে, এখানে আমরা দেখে নিই। আমি বললাম, I know the boy who came here yesterday. আমি সেই ছেলেটাকে চিনি যে এখানে ইয়েস্টারডেতে এসছে। তো দেখো, WH দেখতে পাচ্ছি আমরা, হু কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে আমরা বুঝতেই পারছি হু থেকে শুরু করে এই পার্টটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, যে নির্ভর করছে আই নো দ্য বয়ের ওপর। আই নো দ্য বয় কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবার দেখো তো এটা কী ক্লজ, এর মধ্যে কোনটা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো, WH দিয়ে যুক্ত করা আছে। WH তিনটে সেন্টেন্সের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজে লিখেছি অলওয়েজ প্লেসড আফটার আ নাউন অর এ প্রোনাউন। দেখো তো, WHOটা কোথায় বসেছে, একটা নাউন বা প্রোনাউনের পরে কিনা। দ্য বয় রয়েছে না এর আগে, দ্য বয়টা কিন্তু একটা নাউন। তাহলে একটা নাউন বা প্রোনাউনের পরে যদি এই বাইন্ডারগুলোকে আমরা দেখতে পাই এবং পুরো ক্লজটাকে তারপরে দেখতে পাই, তাহলে তাকে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, কারণ এই নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছে। সেই ছেলেটাকে আমি চিনি যে গত রাতে এখানে এসেছিল। ক্লিয়ার? এরকমভাবেই কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ওভারঅল ডিসকাশন। তোমরা যদি মনে করো একটা স্ক্রিনশট এখান থেকে নিতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর যদি তোমরা এর থেকে উপকৃত হও, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে বা যাদের এগুলো প্রয়োজন, অ্যাকচুয়ালি যাদের কোনো টিচার্স নেই তাদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আমরা প্রত্যেকে সবাই যদি শিখতে পারি, তাহলেই সেটা কিন্তু হবে আমাদের জন্য একটা হোলিস্টিক সাকসেস। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।